সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো ভাবছো যে আমি এখন কাদের ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। আমি ফেরদৌসী হক, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ থেকে আজকে উপস্থিত হয়েছি আমার MA শেষ বর্ষে ছাত্রদের উদ্দেশ্যে আমার অনলাইন ক্লাস নিয়ে। তো তোমরা ভালো আছো নিশ্চয়। বিগত ক্লাসে আমি বলাকা কাব্য শেষ করেছি। বলাকা কাব্যটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমরা কাব্য বিশ্লেষণ করেছি, এরপরে এটার মূল ভাব নিয়ে আলোচনা করেছি। আশা করি এই বলাকা কাব্য নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। আর যদি থাকেও আমি তো বলেছি তোমরা যে যেখানে আছো ফোন করে, মেল করে আমার সাথে যোগাযোগ করতে পারো। ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমি সেটা সলভ করার চেষ্টা করব। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রস্তুত হও, আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করছি। আজকে আমি সিলেবাস অনুযায়ী তোমাদের সামনে হাজির করব রবীন্দ্রনাথের আরেকটি নতুন কাব্য, যেটির নাম পুনশ্চ। প্রিয় শিক্ষার্থীরা, পুনশ্চ নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি ধরনের হবে। প্রথমেই একটু ক্লিয়ার করে দেই যে পুনশ্চ বলতে কি বোঝায়, পুনশ্চ শব্দের মানেটা আসলে কি। পুনশ্চ মানে আবার, পুনরায়। তোমরা হয়তো জানো, জানি না যে আজকাল চিঠির যুগ অবশ্য একেবারে নেই। এক সময় যখন মানুষ চিঠি লিখত, চিঠি লেখা শেষ, তারপরে হঠাৎ করে ভেবে দেখা হলো যে কোনো একটা বিষয় আমি চিঠির মধ্যে লিখতে ভুলে গেছি। তখন কি করা? তখন কিন্তু ওই চিঠি লেখার যুগে আমরা কি করতাম, খামটা আবার খুলে পুনশ্চ লিখে, হয়তো ইতি লেখা হয়ে গেছে, তারপরে কথাটা আমার মনে পড়েছে, তখন আমি নতুন করে আবার পুনশ্চ কথাটা লিখে ওই আমার না বলা কথাগুলো আরেকবার আমরা লিখে দিতাম। এটা কিন্তু হতো, অনেক চিঠিতে এটা হতো। তো রবীন্দ্রনাথের এই কাব্যগ্রন্থটার অর্থ যদি আমরা আবার বা পুনরায় এটাই ধরি, তাহলে আমরা জানি যে রবীন্দ্রনাথ আসলে একজন কি বলবো, সৃজনী প্রতিভার মানুষ। এই যে সৃজনী প্রতিভা আসলে কিরকম, এটা থেকে নিরলস, এ কোনো বিরতি নেই। তো রবীন্দ্রনাথ তার স্বভাবতই, তার স্বভাববশত উনি করতেন কি, কিছুদিন পর পরে তার নিজের স্মৃতির ডালা খুলে নিয়ে, নিজের সাহিত্যের ডালা খুলে নিয়ে তিনি বসতেন যে আমি এ পর্যন্ত কি লিখেছি, কি লিখিনি, কি বাদ পড়েছে, এগুলো নিয়ে উনি ভাবতেন। অর্থাৎ স্মৃতির ডালে উনি খুলে নিয়ে বসতেন, সমালোচনা, আত্মসমালোচনা করতেন। এই আত্মসমালোচনা করে এর পুনশ্চ কাব্যের অব্যবহিত ঠিক পূর্বে, সেটা বাংলা 1339 সালের ভাদ্র মাসে তিনি কিন্তু পরিশেষ নামক একটি কাব্য লিখেছিলেন। পরিশেষ কাব্যটা মধ্যে দিয়ে তিনি মনে করেছিলেন তার জীবনের হয়তো এখানে পরিসমাপ্তি। অর্থাৎ 60 বয়সে নানান রোগে ভোগে রবীন্দ্রনাথ প্রায়শই মনে করতেন যে এই পথে আমার জীবন অবসান, আমি সব গুছিয়ে ফেলব। পরিশেষ লিখে যেন তিনি অনেকটা সেই রকম গুছিয়ে ফিরেছিলেন। তখনও স্বভাববশত তিনি আবার তার সেই স্মৃতির ডালি, তার সাহিত্যের ডালি খুলে নিয়ে বসে উনি দেখলেন যে জীবনের অনেক কিছু
আমার এখনো বলা হয়নি, যা আমার বলা প্রয়োজন ছিল। পারিবারিক কারণে তিনি কিন্তু, আমরা জানি যে জমিদার বাড়ির ছেলে, তার মধ্যে যে আভিজাত্য রয়েছে, যে মানুষের সঙ্গে উনি মেলামেশা করতেন, তারা সবাই হচ্ছে আভিজাত্যের প্রতীক। এরা উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তাই রবীন্দ্রনাথ প্রায় বলতেন যে অভিজ্ঞতার দিক থেকে আমি বড়ই গরিব। অর্থাৎ তিনি দেখেছেন তার গণ্ডিটা ছিল একটা বদ্ধ গণ্ডি, যেখানে সেখানে যাওয়া তাদের চলতো না। এগুলো আমরা আগেই জেনেছি। তোমরা জানো, তিনি যখন এই বাংলায় এসেছিলেন, ছোট গল্পগুলো কিন্তু প্রায় সবগুলো এখানেই বসে লেখা, পদ্মার পাড়ে। তখন তিনি গ্রাম বাংলাকে খুব কাছ থেকে দেখেছেন। সেই যে কি বলে, ছেলেদের দুরন্ত সব ছেলেরা যে নানান রকমের খেলা খেলতো, গ্রামের সেই সহজ সরল সাধারণ ছেলেরা যে সাধারণ খেলা খেলতো, দৌড়াতো, গাছে ওঠে পাখির বাসা থেকে ডিম চুরি করে নিয়ে আসতো, উঁচু উঁচু জায়গা থেকে পানিতে ঝাঁপ দিয়ে দিয়ে পড়তো। এই খেলাগুলো দেখে রবীন্দ্রনাথের মনকে খুব উদ্বেলিত করতো, উত্তেজিত করতো। তখন উনি ভাবতেন যে অভিজ্ঞতার দিক থেকে আমি আসলে বড়ই গরিব। এই ধরনের আনন্দ উচ্ছ্বাস আমার জীবনে ঘটেনি, আর এদের সঙ্গে আমার পরিচয় হয়নি। তাই এদেরকে নিয়ে আমি কিন্তু আমার সাহিত্যে কিছুই লিখতে পারিনি। এটাই যেন ছিল তার ব্যর্থতা। আত্মসমালোচনায় তার ক্যামেরায়, তার ফোকাসের মধ্যে এগুলো ধরা পড়েছে। সেই একটা তাড়না থেকেও তার মনে হলো যে যা করতে পারিনি তা আমি গুছিয়ে ফেললে কি হবে, আবার নতুন করে করার চেষ্টা করব। তাই জন্য তিনি এই পুনশ্চ নাম দিয়ে নতুন করে আবার নতুন কিছু, নতুন একটা ভাবনা নিয়ে তিনি যেন নতুনভাবে লেখার একটা প্রেরণা পেলেন। তো এই উদ্দেশ্য নিয়েই আসলে পুনশ্চ কাব্যটি লেখা। তো আমরা জানি যে আসলে কি, যেটা বলেছিলাম যে সৃজনী প্রতিভা, সেটা কিন্তু নিরলস, অনলস, এ কখনো বিরতি জানে না, থেমে থাকে না, থেমে থাকা জানে না। যারা সত্যিকারের সৃজনী প্রতিভা সম্পন্ন, অর্থাৎ সৃজনী কি মানে সৃষ্টিশীলতা, যাকে অনবরত তাগাদা দেয়, চলতে শেখায়, সে কিন্তু থামতে জানে না। এই রবীন্দ্রনাথের বেলায় কথাটা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। তার কাব্যজীবন 60 বছরেরও অধিক কাল পর্যন্ত কিন্তু বিস্তৃত। এই বাংলা সাহিত্যের এই যে ব্যাপকতায়, এই ব্যাপকতায়, প্রাচুর্যে বলো, ব্যাপকতায় বলো, বৈচিত্র্যে বলো, এই দিক থেকে রবীন্দ্রনাথ আসলে নিজেই নিজের তুলনা। তাকে অতিক্রম করার কেউ ওই সময়ে ছিল না, আমি তো মনে করি এখনও নেই। তাই আমরা সবাই এই কথাটা জানি যে রবীন্দ্রনাথকে অতিক্রম করতে পারেন বা পেরেছেন একমাত্র তিনি নিজেই। অর্থাৎ তার এই যে প্রাচুর্য, এই যে ব্যাপকতা, সাহিত্যের ক্ষেত্রে এই যে বৈচিত্র্য, এগুলোর দিক থেকে রবীন্দ্রনাথ আসলে নিজেই নিজের তুলনা। এই যে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক টানা তিনি শুধু লিখিয়ে গেছেন, কোথাও একটুও তিনি কিন্তু থামেননি। থেমে থাকা রবীন্দ্রনাথের ধাঁচেই নেই। তার কাব্য সাধনার যে শেষ অধ্যায়, প্রতিবারে তার মনে হয়েছে এটা শেষ অধ্যায়, এবং শেষের দিকে কিন্তু 60 বয়সে, 1339 ভাদ্রতে তিনি পরিশেষ তার প্রকাশিত হয়েছিল। সে 1339 আশ্বিনে কিন্তু এই পুনশ্চ কাব্যটা প্রকাশিত হয়েছে। এই যে সাহিত্যের ক্ষেত্রে যে জীবনের তার
কি বলবো, প্রথম থেকে এই যে শেষ পর্যন্ত আমরা বলেছি রবীন্দ্রনাথ একটানা লিখে গেছেন, তিনি একটু কোথাও থামেন নাই। তাই আমরা বলবো তার কাব্য সাধনের যে শেষ অধ্যায়, সাহিত্যের যে বিষয়, যে ভাবনা, যে নতুনত্ব নিয়ে তিনি কাজ করেছেন, আবার নতুন উদ্যমে লেখা শুরু করেছেন, এটা কিন্তু আমরা বলবো এটা সাহিত্যের জন্য একটা বিস্ময়, পাঠকের জন্য বিস্ময়। এই যে এই গোধূলি পর্যায়ের রবীন্দ্রনাথের এই যে নবনব রচনা, এই নবনব রচনার যে প্রচেষ্টা বলবো, এই প্রচেষ্টা পাঠককে দারুণভাবে কিন্তু বিস্মায়িত করেছে, সেই সাথে মুগ্ধও করেছে। কবি জীবনের তার এই যে শেষ লগ্নে নিত্য নতুন যে প্রভাতে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করার চেষ্টা করেছেন এবং আবিষ্কার করেছেন। এই অপূর্ব কাব্য মাধুর্যের এই যে বাণী রূপ দিয়ে তিনি করেছেন কি, আমাদের অর্থাৎ পাঠকদের তিনি মুগ্ধ করেছেন, সাহিত্যকে বিস্মায়িত করেছেন। এক্ষেত্রে আমরা বলবো যে প্রথম জীবনের কথা যদি বলি, প্রথম জীবনে যে কবি উনি কি ছিলেন তোমরা জানো, যে জীবন দেবতা। প্রথম জীবনে কবি যে তার জীবন দেবতা, তার যে অন্তর্যামীর একটা ধ্যান করেছেন, সীমা থেকে একটা অসীমের মধ্যে যাবার একটা ব্যাকুলতা বা একটা কি বলবো, তার মধ্যে যে একটা প্রেরণা, যে একটা আত্মব্যাকুলতা ছিল, এই ব্যাকুলতা কিসের জন্য ছিল? এই সীমা থেকে অসীমের দিকে যাওয়ার জন্য। আর আরেকটা জিনিস এখানে কিন্তু আছে, সেটা হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা ক্রমান্বয়ে একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য যে ব্যাকুল হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তার প্রথম জীবনের কাব্যের মধ্যে ছিল। তাহলে আমরা কি বলতে চাইলাম আর একটু স্পষ্ট করে যদি বলি, যে প্রথম জীবনে যে কবি জীবন দেবতা অন্তর্যামীর ধ্যান করেছেন, সীমা থেকে অসীমে যাবার যে ব্যাকুল একটা বাসনা তিনি ব্যক্ত করেছেন, আর জীবাত্মা ও পরমাত্মা ক্রমান্বয়ে একে অপরের যে একটা সান্নিধ্য কামনা করেছে, সেই কবি জীবনের শেষ দিকে এসে কঠোর একটা বাস্তবের প্রতি যেন ঝুঁকে পড়েছেন। তার কিছু কারণ অবশ্যই আছে, সেই কারণগুলো আমরা বের করার চেষ্টা করব। হ্যাঁ, তার কারণ হিসাবে বলা যেতে পারে যে এই যে প্রথম বিশ্বযুদ্ধের যে তাণ্ডব লীলা, যেটা কবি মানুষকে কি করেছিল, ভীষণভাবে নাড়া দিয়েছিল। এটা আমরা বলাকা যুগে বারবার বলেছি যে প্রথম বিশ্বযুদ্ধের যে তাণ্ডব লীলা, যে মৃত্যু, যে হাহাকার, যে খণ্ড বিখণ্ড একটা বিধ্বস্ত পৃথিবী, এগুলো রবীন্দ্রনাথের কবি মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। এই যে মানুষে যে হানাহানি মারামারি কবিকে আসলে করে তুলেছিল অনেকটা বেদনা বিহ্বল, উনি একদম বেদনায় কাতর হয়ে পড়েছিলেন। সেই সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, তখনই ছিল এই যে গান্ধীর অসহযোগ আন্দোলনের ব্যর্থতা, সমকালীন দেশের যে অর্থনৈতিক দুরবস্থা কবিকে কী করেছিল, বাস্তববাদী করে তুলেছিল। এই রোমান্টিকতার যুগ থেকে তিনি যেন বাস্তবে ফিরে এসেছেন। আরেকটা কারণও কিন্তু এখানে রয়েছে, সূক্ষ্ম একটা কারণ। সে কারণটা কি, এই যে কল্লোল গোষ্ঠীর নাম তোমরা শুনেছ, এই যে কল্লোল গোষ্ঠী যারা রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাবার একটা একান্ত প্রচেষ্টা করছিল, এই প্রচেষ্টা এবং কবি নিজেও তার যে অটল আসন সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছিলেন, এবং মনে করা হয় যে উনি নিজেও তার এই অবস্থান থেকে সরে আসতে চেয়েছিলেন। কারণ রবীন্দ্রনাথ নিজেই নিজেকে অতিক্রম করেছেন, অন্য কেউ তাকে অতিক্রম করতে পারেনি, পারার মানে স্পর্ধাও নেই। রবীন্দ্রনাথ এই যে বিষয়টা, এই যে রবীন্দ্র
কল্লোল গোষ্ঠী যারা রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাবার একান্ত একটা প্রচেষ্টা করেছিল, এবং কবি নিজেও তার অটল আসন সম্বন্ধে সন্ধিহান হয়ে তিনি করলেন কি, পদ্ম থেকে পদ্মে নেমে আসতে যেন বাধ্য হয়েছিলেন। এই যে নিজেকে বারবার পরিবর্তন করার প্রচেষ্টা, এবং অবশেষে নিজেকে পরিবর্তন করেছেন। আর এ কারণে কিন্তু রবীন্দ্রনাথ আধুনিক, বারবার উত্তরণের পথে গেছেন, টাইপ না। রবীন্দ্রনাথ তার নিজেকে বদলেছেন, উত্তরণ করেছেন, হালের দিকে গেছেন। এই জিনিসটা আমরা জানি, যে কথাটা বলছিলাম, যে এই ব্যাপারটা, যে পদ্য থেকে উনি গদ্যে নেমে আসতে বাধ্য হয়েছিলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগে এসেছিলেন, বাস্তবতার যুগে এসেছিলেন। এই জিনিসটা তিনি কিন্তু তার লিপিকা এবং বলাকার যে গদ্যধর্মী লেখাগুলি ছিল, সেগুলাও কিন্তু তাকে এই পথে আসতে অনেকটা সাহায্য করেছিল। তারপরে আরেকটা জিনিস মনে করে দিচ্ছি তোমাদের, যে আমরা যদি রবীন্দ্রনাথের একটু পেছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে সোনার তরী, আমরা জানি যে সোনার তরী রবীন্দ্রনাথের প্রথম একটা জীবন সচেতন কাব্য। নিশ্চয়ই তোমাদের সোনার তরীর কথা মনে আছে। একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা রবীন্দ্রনাথের বাক পরিবর্তনের ক্ষেত্রে। এই যে সোনার তরীটা, এটা আমরা বলি, বা সমালোচকগণ, গবেষকগণ, রবীন্দ্র গবেষকগণ গবেষণা করে দেখেছেন যে সোনার তরী রবীন্দ্রনাথের প্রথম একটা জীবন সচেতন কাব্য। এখানে মানুষ এবং প্রকৃতি যেন পাশাপাশি এসেছে। এখানে তিনি মানুষকে বলেছেন যে মানুষ তার কীর্তির মধ্যে বেঁচে থাকে, সেই সাথে প্রকৃতিকে এনে তিনি এটাকে স্পষ্ট করে তুলেছেন। তাই বলা হয় মানুষ এবং প্রকৃতি সোনার তরী কাব্যে পাশাপাশি যেন চলেছে। এই সময় তিনি গ্রাম বাংলার সাধারণ মানুষকে খুব কাছ থেকে দেখার একটা সুযোগ পেয়েছিলেন। হ্যাঁ, তাদের আচার আচরণ ভাষা বুঝতে তিনি চেষ্টা করেছিলেন। তিনি রাবীন্দ্রিক ভাষা থেকে নেমে আসছিলেন। তাদের আচরণ, তার জমিদারি আচরণ, তার আভিজাত্য বোধ, হ্যাঁ, তার আধ্যাত্ম বোধ, এগুলো থেকে জেনে আস্তে আস্তে তিনি এইখানে এসে আস্তে আস্তে সরে আসছিলেন, সাধারণ মানুষের কাছে আসছিলেন। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে বলবো যে বাংলাদেশের সেই যে নদী, মাঠ, গ্রাম, এই মানুষকে তিনি তুলে এনেছেন তার কাব্যে। তাদেরকে তিনি কাব্যের স্থান দেওয়ার কথা চিন্তা করলেন, এবং তিনি তার ওই যে সাহিত্যের ডালি খুলে বসেছিলেন, সেখানে তিনি দেখলেন যে আমার যে এতদিনের যে কবিতা, সেখানে খালি আভিজাত্যের কথা আছে, বড় বড় জিনিসের কথা আছে, সেখানে পদ্মার কথা আছে, সেখানে ছেলেটির কথা আছে। ছেলেটি হচ্ছে সে ছেলেটি যে ইংলিশ শার্ট প্যান্ট পরা একটি বেবি বা একটা বাচ্চা যদি আমরা দেখি, তাকে যদি ডাকি বা সম্বোধন করি, তাকে আমরা বলবো যে ছেলেটি। এই যে ছেলেটি এসেছিল, ছেলেটির নাম কি? কারণ এখানে সে হচ্ছে আভিজাত্যের যেন পোশাক আশাক পরে এসেছে, তাকে তুচ্ছার্থে ছেলেটা বলা যায় না। এই যে ছেলেটি আর ছেলেটা, এই দুটোর মধ্যে রবীন্দ্রনাথ এখানে এসে যেন পার্থক্য করতে শিখেছিলেন, বা এটা তিনি অনুভব করেছিলেন যে আমরা এতদিন আমার কবিতার মধ্যে ছেলেটির কথা আছে, হ্যাঁ, আমার কবিতার মধ্যে শিক্ষিত নারীর কথা আছে, অভিজাত মানুষের কথা আছে, কিন্তু ছেলেটার কথা তো নেই তো সেই গোবরে পোকার কথা, নেড়ে কুকুরের কথা, হ্যাঁ, এইগুলো উনি কিন্তু আত্মসমালোচনা করে উনি বের করেছেন। তাই তিনি অনুভব করলেন যে এইগুলোকে, এই চরিত্রগুলোকে, এই বিষয়গুলোকে নিয়ে আমার আসলে এখনও লেখা বাকি আছে। তাই তো পুনশ্চ দিয়ে আবার নতুন করে তিনি যেখানে পরিশেষ লিখে উনি বুঝিয়ে দিয়েছিলেন, তাই তিনি অনুভব করলেন যে না, আমার আরও কাজ বাকি। তাই তো তিনি পুনশ্চ দিয়ে নতুন করে আবার লিখলেন। তাহলে আমরা যেটা বলছিলাম সেটাকে আমরা বলতে পারি যে এভাবে, এই যে সোনার তরী কথা বললাম, যার
পরবর্তীতে বললাম যে এখানে মানুষ এবং প্রকৃতি পাশাপাশি এসেছে। তারপর আমরা বললাম এই যে তিনি তার কাব্যে সাধারণ মানুষকে স্থান দিয়েছে, যে জিনিসটা তিনি আসলে তার যে নৈবেদ্য, খেয়া, উৎসর্গ এবং গীতাঞ্জলি, এগুলোতে কিন্তু এগুলো সোনারতরী থেকে এই বলাকা, যদি আমরা বলি যে তার যে নৈবেদ্য, তার খেয়া, তার উৎসর্গ, তার গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, এই যে একটা আলাদা পর্ব, আধ্যাত্ম পর্ব, এই পর্বটার এখান থেকে শুরু করে যদি আমরা বলি যে বলাকা পর্যন্ত দীর্ঘ প্রায় 22 বছর, এই 22 বছর রবীন্দ্র প্রতিভার বহু বিচিত্র প্রকাশ আমরা কিন্তু দেখছি। এই ব্যাপকতায় বলি, প্রগাঢ়তায় বলি, চাঞ্চল্যে বলি, কিংবা জীবন বোধে, এই 22টি বছর রবীন্দ্র কাব্যের, বলা হয় এই সময়টাকে অনেকে বলে রবীন্দ্র কাব্যের বসন্তকাল। হ্যাঁ, এতদিনের এই যে আরাধ্য সাধনার পরও রবীন্দ্র কাব্য যে আবার নতুন একটা বোধের স্তর আবিষ্কার হলো, বা নতুন একটা রবীন্দ্র কি বলবো, রবীন্দ্র কাব্য যে একটা নতুন বোধে এই 22টি বছর পার করে একটা নতুন চিন্তা নিয়ে তিনি আবার একটা নতুন ভাবনাকে প্রশ্রয় দিলেন, এটা একটা নতুন রূপ আমাদের সামনে যেন উপস্থিত হলো। এই গদ্য কবিতা বলতে যেটা বলে সেটা আসলে পুনশ্চ বলো, শুধু পুনশ্চতে না, পুনশ্চ, পত্রপুট, শেষ সপ্তক, শ্যামলী, এই 4টা কবিতার মধ্যে কিন্তু তিনি ব্যবহার করেছেন। তাহলে আমরা কি বললাম যে শুধু পুনশ্চ নয়, রবীন্দ্রনাথের যেটা আমরা বলছি যে গদ্য কবিতা বলতে রবীন্দ্রনাথ তার যে রচনাগুলোকে আমরা বোঝাবো, এই রচনাগুলো কিন্তু শুধু পুনশ্চ নয়, পুনশ্চ, পত্রপুট, শেষ সপ্তক এবং শ্যামলী, এই 4টা কবিতার মধ্যে তিনি ব্যবহার করেছেন। তাহলে আমরা এবার আসি যে আমরা 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 যেটা পড়বো, আমাদের পাঠ্য যে পুনশ্চ, এটা আসলে 1300 বাংলা কি বলবো 1339, বাংলা 1339 এবং ইংরেজি 1932, ইংরেজি 1932 সালে এই পুনশ্চ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। এবং এটা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তার কবিতার এক নতুন রূপ আমাদের সামনে উপস্থিত হলো। এই পুনশ্চ কাব্যগ্রন্থে তিনি যে পদ্যের যে একটা নিরূপিত ছন্দ ব্যবহার করেছিলেন, সেই তার যে রাবন্ধিক যে ছন্দ, সেটাকে তিনি এই কাব্যে এসে প্রথম ভেঙে দিলেন। হ্যাঁ, এভাবেই তিনি ধীরে ধীরে তার এই যে ছন্দের যে বন্ধন, এই ছন্দের বন্ধন যেন তার কবিতাকে এতদিন যে সম্ভ্রান্ত ও সুসংস্কৃত করে রেখেছিল, সেটা থেকে যেন রবীন্দ্রনাথ বেরিয়ে আসলেন। এবার রবীন্দ্রনাথের কবিতা নেমে এলো কোথায়? নেমে এলো সাধারণ জীবনের প্রাঙ্গণে, একেবারে সাধারণ মানুষের আঙিনায়। হ্যাঁ, যেন তার কবিতা নেমে এলো। কবি মনে করলেন যে এই যাবৎ যে রচনা তিনি করেছেন, যা কিছু তিনি রচনা করেছেন, তাতে কি আছে? তাতে আছে আধ্যাত্ম লোকের কথা আছে, তাতে আছে আভিজাত্যের কথা আছে, কিন্তু একটা জিনিস নেই। সেটা কি? তিনি নিজেই এটা বুঝেছিলেন। সেটা কি? সেখানে সাধারণ মানুষের কোনো কথা নেই। হ্যাঁ, তিনি স্পষ্ট এই কথা বুঝতে পেরেছেন যে অথচ আগামীতে যে দিন আসছে তা আসলে একেবারেই সাধারণ মানুষের দিন, যেখানে আভিজাত্যের কোনো বালাই থাকবে না। রবীন্দ্রনাথ টের পেয়ে, তিনি তো সুদূর প্রসারী, উনি তো দার্শনিক, তিনি টের পেয়েছেন যে আগামীতে যে দিন আসছে সেদিন আছে আসলে সাধারণ মানুষের একটা দিন, সেখানে আভিজাত্যের কোনো বালাই থাকবে না। সেই জন্যে একটা অসংকুচিত গদ্যরীতিতে সাধারণ মানুষের জীবনকে আনন্দ চিত্তে তিনি গ্রহণ করেছিলেন। এই যে আনন্দ চিত্তে গ্রহণ করে তিনি তার পুনশ্চ কাব্যে তিনি কী করলেন? সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন, তাদের জীবনের অতি তুচ্ছ, একদম তুচ্ছ ব্যবহারিক জিনিস, সামান্য
কিছু দৃশ্য, নিতান্ত খেটে খাওয়া মানুষের জীবন আচরণ, এগুলো তিনি তার এই পুনশ্চ কাব্যের মধ্যে তুলে ধরলেন। এখানে আমরা প্রথম দেখলাম যে ছেঁড়া কাঁথার কথা আছে, তারপরে এই যে বাঁধা গরুকে দড়ি কেটে দেওয়া দুষ্ট বালকের কথা আছে, এখানে নেড়ি কুকুরের কথা আছে, এখানে গোবরে পোকার কথা আছে, এখানে সাধারণ মেয়ের কথা আছে, এখানে সাঁওতাল মেয়ের কথা আছে, এখানে কি গোয়ালার গলির কথা আছে। একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো জগতে যেন রবীন্দ্রনাথ এই পুনশ্চ কাব্যের মধ্যে নেমে এসেছেন। আর যে ক্ষেত্রে তিনি যে ভাষা ব্যবহার করেছেন, সে ভাষাও কিন্তু অতীব সাধারণ। একেবারে এ ভাষা তা হচ্ছে একেবারে যেন যেটা বলবো, যে পুনশ্চ কাব্যের যে ভাষা, সেই ভাষাটা সাধারণ মানুষের মুখের ভাষা। যদি এভাবে বলি তাহলে এই কাব্যে যে ভাষা ব্যবহার করা হয়েছে বা তিনি করেছেন, তার ভাষা কীরূপ হবে সেটাও ব্যক্ত করলেন কিন্তু তিনি পুনশ্চ কাব্যের একটা কবিতার মধ্যে। তিনি কি কবিতাটা কোপাই কবিতার মধ্যে এটার ভাষা কেমন হবে সেটা কিন্তু তিনি নিজেই এখানে ব্যক্ত করেছেন। পরবর্তীতে আমরা যখন কবিতাগুলো নিয়ে বিশ্লেষণ করব, তখন আমরা আস্তে আস্তে আরও বিস্তারিত জানব। শুধু এটুকু আমরা জানি যে এই পুনশ্চ কাব্যের মধ্যে রবীন্দ্রনাথ কী করলেন, আসলে এক কথা বলতে গেলে সাধারণ একেবারে সাধারণ মানুষকে তিনি মানুষের চরিত্রগুলো শরৎচন্দ্রের কবিতার মধ্যে বা শরৎচন্দ্রের কবিতা না, শরৎচন্দ্র তার উপন্যাসের মধ্যে যে চরিত্রগুলোকে সাধারণত ফোকাস করেছেন, রবীন্দ্রনাথ এবার চেষ্টা করেছিলেন কিছুটা শরৎচন্দ্রের পথ অনুসরণ করতে। কারণ তিনি বুঝেছেন যে সাধারণ মানুষের দিন আসছে, আভিজাত্যের এই দিন ধীরে ধীরে শেষ হচ্ছে। তাই আড়ম্বরহীন সহজ সরল ভাষা থেকে তিনি তার এই কবিতার ভাষা তিনি কি বলবো প্রয়োগ করলেন, ভাষাকে তিনি গ্রহণ করলেন, ওই ভাষাটাকে তিনি পছন্দ করলেন। প্রথম যৌবনে কবি পদ্মার যে রূপ দেখেছিলেন তা ছিল প্রমত্ত পদ্মার উত্তাল একটা রূপ। তার ভাষাও ছিল তেমনি যৌবনধর্মী উত্তালতা, সে ভাষার মধ্যেও ছিল। কিন্তু কলকাতার যে একটা ছোট্ট নদী কোপাই, শান্ত ধীর স্থির, আজ সেই শান্ত কোপাইকেই রবীন্দ্রনাথের ভালো লাগলো, খোয়াইকে তার ভালো লাগলো। হ্যাঁ, এবং গদ্যছন্দে তার বন্দনা তিনি করলেন তার পুনশ্চ কাব্যের শুরুতেই। তিনি বললেন, এখানে তিনি নিজেই তিনি কোপাই কবিতার মধ্যে বলেছেন, আমি তোমাদের পরে আমরা পড়ব, তারপরেও আমি আজকে এটা বলছি। তিনি বলেছেন, ওর ভাষা গৃহস্থ পাড়ার ভাষা, তাকে সাধু ভাষা বলে না। জলস্থল বাঁধা পড়েছে ওর ছন্দে, রেশারেশি নেই তরল শ্যামলে। ছিপছিপে ওর দেহটি, বেঁকে বেঁকে চলে ছায়ায় আলোয়, হাততালি দিয়ে সহজে নাচে। যে একটা অসম্ভব অসাধারণ একটি কাব্য হচ্ছে পুনশ্চ কাব্য। আমরা পরবর্তী ক্লাসে পুনশ্চ কাব্যের কবিতা পাঠে প্রবেশ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পুনশ্চ কাব্যের একটা পটভূমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমাদের মধ্যে একটু আগ্রহ জাগলাম। এখানে রবীন্দ্রনাথ একেবারে ভিন্ন এক রবীন্দ্রনাথ, একেবারে অচেনা। মনে হয় যে এই রবীন্দ্রনাথ তো আমাদের নিজস্ব মানুষ, আমাদের নিজের কথা বলে, আমাদের ঘরের মানুষ, আমাদের আঙিনার মানুষ, আমাদের প্রতিবেশী। এই রবীন্দ্রনাথকে আর মনে হয় না তিনি জমিদারের ছেলে, জমিদার বাড়িতে তিনি বড় হয়েছেন। এই রবীন্দ্রনাথকে মনে হয় আমারই প্রতিবেশী, তিনি আমারই মুখের ভাষা নিয়ে কথা বলছেন, আমারই দেশের কথা বলছেন। এই রবীন্দ্রনাথকে আমরা তার পুনশ্চ কাব্যে আস্তে আস্তে চিনব। পরবর্তী ক্লাসে আমরা পুনশ্চ কাব্যের কাব্য পাঠে প্রবেশ করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।